পোশাক খাতে কাটছে না অস্থিরতা। কাল কোনো কারখানা বন্ধ হলে সেটি অনির্দিষ্টকাল বন্ধ রাখার হুঁশিয়ারি মালিকদের। শিল্প ধ্বংসের ষড়যন্ত্র দেখছেন উপদেষ্টারা। স্বচ্ছ প্রক্রিয়া নিরপেক্ষ ব্যক্তিকে ইসিতে নিয়োগের প্রস্তাব রাজনীতিক ও সুশীল সমাজের। আওয়ামী লীগকে ছাড়াও গ্রহণযোগ্য হবে ভোট, বললেন সংস্কার কমিশন প্রধান। বৃষ্টি মাথায় নিয়ে শহীদ মিনারে বিএনপির স্মরণ সভা, ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার আহ্বান। গোপালগঞ্জে স্বেচ্ছাসেবক দল নেতাকে হত্যার প্রতিবাদে বিভিন্ন স্থানে বিক্ষোভ। ঢাকায় উচ্চ পর্যায়ের মার্কিন প্রতিনিধি দল, কাল প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক। আর্থিক খাত সংস্কার নিয়ে হবে আলোচনা, জানালেন অর্থ উপদেষ্টা। এবং এখনও তলিয়ে কক্সবাজার, নিরাপদ আশ্রয়ের খোঁজে বাসিন্দারা। ট্রলার ডুবির ঘটনায় ইরানি সৈকত থেকে ৩ জনের লাশ উদ্ধার। নোয়াখালীর হাতিয়ায়ও নিখোঁজ অনেকে। জনপদের সময় সঙ্গে আছি আমি সজল মিত্র রিচার্ড। আগামীকাল থেকে কোনো পোশাক কারখানা চালুর পর নিরাপত্তা শঙ্কায় বন্ধ করতে বাধ্য হলে ওই কারখানা অনির্দিষ্টকাল বন্ধ রাখার হুঁশিয়ারি দিয়েছেন শিল্প মালিকরা। এদিকে উৎপাদন চালু রাখতে সহযোগিতার আশ্বাস দিয়ে শিল্প উপদেষ্টা জানিয়েছেন, কারখানা বন্ধ রেখে দেশকে বেকায়দায় ফেলার চেষ্টা করলে তাদের সরকার মনে রাখবে। রাজধানীর উত্তরায় বিজিএমইএ ভবনে সংকট নিরসনে করণীয় নিয়ে আলোচনায় নিজেদের অবস্থানের কথা জানান তারা। এ সময় বাংলাদেশের পোশাক খাতের বিদেশি অর্ডার অন্য দেশে সরিয়ে নিতে চক্রান্ত চলছে বলেও জানান উপদেষ্টারা। তৈরি পোশাক কারখানা চালু ও শ্রমিক অসন্তোষের মুখে আবার তা বন্ধ করে দিতে বাধ্য হচ্ছেন শিল্প মালিকরা। গেল 2 সপ্তাহ ধরে এটি স্বাভাবিক চিত্র আশুলিয়া সহ দেশের বিভিন্ন শিল্প কারখানায়। অবস্থার উত্তরণ ও নিরবচ্ছিন্ন কারখানা চালু রাখতে করণীয় ঠিক করতে সরকার ও শ্রমিক প্রতিনিধিদের নিয়ে রাজধানীর উত্তরায় বিজিএমইএ ভবনের মতবিনিময় সভার আয়োজন করেন শিল্প মালিকরা। সভায় শ্রমিকদের পক্ষে নানা দাবি তুললেও কারো উস্কানিতে পা না দিয়ে কারখানার উৎপাদন চালু রাখতে শ্রমিকদের কাজে মনোযোগ দেওয়ার আহ্বান জানান শ্রমিক নেতারা। একই সঙ্গে সরকারকে কঠোর হওয়ারও পরামর্শ দেন তারা। শ্রমিক সংগঠনগুলোকে মানতে হবে, আবার আরেক দিকে মালিক যারা আছেন তাদেরকেও অবশ্যই শ্রম আইন সম্পূর্ণভাবে শ্রমিকদের সাথে যেগুলো সম্পর্কিত সেগুলো যাতে বাস্তবায়ন হয় সেগুলো আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে। সেনাবাহিনী সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে জানানো হয়, দেশের অর্থনীতিকে টিকিয়ে রাখতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে শ্রম অসন্তোষ নিরসনে কাজ করছে তারা। আমাদের শেষ ঘামটুকু দিয়ে, শেষ শ্রমটুকু দিয়ে আমি আপনাদের নিরাপত্তা আমরা নিশ্চিত করতে চাই, যেটা বাংলাদেশের জন্য একটা প্রায়োরিটি সেক্টর, বাংলাদেশের জীবন মরণ সমস্যা। আপনারা যদি না থাকেন আমাদের অর্থনীতি থাকবে না। এ সময় শ্রমিকদের যৌক্তিক দাবি মেনে নেওয়ার আশ্বাস দিয়ে শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা জানান, বাংলাদেশের পোশাক শিল্প ধ্বংসের ষড়যন্ত্র করছে রফতানি খাতে বাংলাদেশের প্রধান প্রতিযোগী প্রতিবেশী দেশ। ভারতীয় কয়েকটা গণমাধ্যমে এবং কয়েকজন কন্টেন্ট ক্রিয়েটরকে এই ধরনের কন্টেন্ট তৈরি করতে দেখেছি যে এটাই আসলে আমাদের ইনভেস্টমেন্টের শ্রেষ্ঠ সময়। কারণ বাংলাদেশে একটা পরিবর্তন এসেছে, একটা পরিস্থিতি তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে আমরা আমাদের দিকে যদি বাইরেদেরকে নিয়ে আসতে পারি তাহলে এটা আমাদের জন্য একটা ভালো সুযোগ। এমন সব আলোচনায় 4 ঘণ্টাব্যাপী চলা সভা শেষে শিল্প উদ্যোক্তারা পরিষ্কার জানিয়ে দেন, নিরাপত্তা নিশ্চিত করতে সরকার ব্যর্থ হলে শ্রম আইনের 13-1 ধারা অনুযায়ী অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ রাখবেন তারা। যদি কোনো কারণে কোনো ফ্যাক্টরি বন্ধ রাখে, আমাদের সেই ফ্যাক্টরিগুলিকে আমরা 13 রাখে বন্ধ দিয়ে ছাড়া আমাদের রাস্তা আমরা থাকবে না। যদি কোনো ফ্যাক্টরিতে ফার্দার কোনো গন্ডগোল হয় বা কাজ বন্ধ রাখে, তারপরে সেই ফ্যাক্টরি নো ওয়ার্ক নো পেতে বন্ধ হয়ে যাবে। এ সময় শিল্প উপদেষ্টাও জানিয়ে দেন, কারখানা বন্ধ করে দিয়ে কোনো মহল দেশকে বিপদে ফেলার চেষ্টা করলে তাদের মনে রাখবে সরকার। ফ্যাক্টরি বন্ধ করে দিয়ে দেশের অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করার জন্য কোনো মহল চেষ্টা করে, সেটাও আমরা মনে রাখবো। বক্তারা জানান, শ্রম অসন্তোষকে জিয়ে ফায়দা নেওয়ার চেষ্টা করছে বহিরাগতরা। ইয়ানুর শিফাত, সময় সংবাদ, ঢাকা। স্বচ্ছ প্রক্রিয়ায় রাজনৈতিক সম্মতিতে গ্রহণযোগ্য নিরপেক্ষ ব্যক্তিকে নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ দিতে প্রস্তাব দিয়েছে রাজনৈতিক দল এবং সুশীল সমাজের প্রতিনিধিরা। নির্বাচন কমিশন নিয়োগ আইন ত্রুটিপূর্ণ এবং অগ্রহণযোগ্য বলে মত তাদের। এদিকে নির্বাচন সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার বলেছেন, নির্বাচন নিয়ে চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে গত কয়েকটি কমিশন।
পুনর্গঠিত না হলে আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন অগ্রহণযোগ্য হবে না বলেও জানান তিনি। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে অনুষ্ঠিত 3টি জাতীয় নির্বাচনের পাশাপাশি বেশ কয়েকটি স্থানীয় সরকার নির্বাচনের স্বচ্ছতা নিয়ে রয়েছে নানা বিতর্ক। সবশেষ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও ভোটের হার ও ডামি নির্বাচন নিয়ে হয় নানা আলোচনা সমালোচনা। 5 আগস্ট সরকার পতনের 1 মাস পর তোপের মুখে পদত্যাগ করে আউয়াল কমিশন। এরপর সুশাসনের জন্য নাগরিক সুজন সম্পাদক বদিউল আলম মজুমদারকে প্রধান করে গঠন করা হয় নির্বাচন সংস্কার কমিশন। শনিবার রাজধানীর গুলশানে নির্বাচন কমিশন নিয়োগ বিধান বিষয়ে পলিসি ডায়ালগ এর আয়োজন করে ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল। আলোচনায় উপস্থিত ছিলেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা ও নির্বাচন বিশ্লেষক অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন সহ রাজনৈতিক দলের প্রতিনিধি ও বিশিষ্ট নাগরিকরা। এ সময় নির্বাচন কমিশনার নিয়োগে নানা দিক নির্দেশনা দেন বক্তারা। 2022 সালের নির্বাচন কমিশন নিয়োগ আইনের সমালোচনা করে তারা বলেন, সাংবাদিক, শিক্ষাবিদ, রাজনৈতিক, সুশীল সমাজ ও শিক্ষার্থীদের সমন্বয়ে সার্চ কমিটি গঠন করা উচিত, যেখানে প্রাধান্য দেয়া হবে ব্যক্তির পেশাদার যোগ্যতা, ন্যায়পরায়ণতা ও নিরপেক্ষতা। নির্বাচন কমিশনের জন্য সার্চ কমিটি গঠনের লক্ষ্যে অবশ্যই আইন প্রণয়ন করা উচিত এবং এই ক্ষেত্রে কমপক্ষে 5 শ্রেণীর লোকজনের সম্পৃক্ত থাকা উচিত। রাজনৈতিক দলগুলো নাম দেখ, তাদের মধ্যে কোন দল কাদেরকে নাম দিচ্ছে সেই নামগুলো পাবলিক করা হোক। এই সরকারের দায়িত্বের মধ্যে পড়ে একটা নির্বাচন কমিশন গঠনের উদ্যোগ নেওয়া এবং সেই নির্বাচন কমিশন গঠনের জন্য তারা সকলের কাছে গ্রহণযোগ্য একটা সার্চ কমিটি করতে পারে। এ সময় প্রধান অতিথির বক্তব্যে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা সাবেক নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন বলেন, ভালো নির্বাচনের জন্য প্রয়োজন নিরপেক্ষ সরকার। আমাদের অভ্যাস হচ্ছে সরকার থাকা মানে আমরা সরকারি লোক। সেই হিসাবে যদি ভালো নির্বাচন করতে হয় তাহলে আমার মনে হয় যে একটা ইন্টারিম ব্যবস্থা থাকতে হবে। এটা হ্যাজ টু বি ডিসাইডেড বাই দি পলিটিক্যাল পার্টি। এদিন সকালে রাজধানীর এফডিসি মিলনায়তনে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে অংশ নিয়ে বদিউল আলম মজুমদার বলেন, আওয়ামী লীগ নেতাদের বিচারের আওতায় আনার পাশাপাশি দলটি পুনর্গঠিত না হলে তাদের বাদ দিয়ে নির্বাচন হলেও সেটি গ্রহণযোগ্যতা পাবে। বর্তমান সংবিধান বাতিল করে গণপরিষদ গঠনের মাধ্যমে সংবিধান সংস্কারের পক্ষে মত দেন তিনি। আমাদের উপদেষ্টারা কেউ কেউ বলেছেন যে আওয়ামী লীগকে বিরক্ত করার তার পক্ষে নন। আওয়ামী লীগ যদি তার মধ্যে পুনর্গঠিত না হয় তাহলে তাদেরকে ছাড়া নির্বাচন করাটা অগ্রহণযোগ্য হবে না বলে আমি মনে করি। সঠিক ব্যক্তিদের মাধ্যমে নির্বাচন কমিশন গঠন এবং কমিশন যাতে সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারে এ ব্যাপারে নির্বাচন সংস্কার কমিশনের পক্ষ থেকে সুপারিশ করবেন বলেও জানান বদিউল আলম মজুমদার। ফারজানা আক্তার, সময় সংবাদ, ঢাকা। দেশ দ্বিতীয়বার স্বাধীন হলেও বিভক্তি সৃষ্টির জন্য এখনও ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কেন্দ্রীয় শহীদ মিনারে জুলাই আগস্টে নিহত ও আহতদের স্মরণ সভায় তিনি আশা প্রকাশ করে বলেন, সংস্কার করে অর্থবহ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা গড়ে তুলবে অন্তর্বর্তী সরকার। মুক্তির তৃষ্ণায় আবু সাইদের দুহাত বাড়ানো সেই দৃশ্য ফুটে ওঠে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হাজারো নিহতের আর্তনাদ। দৃশ্যপটে স্বৈরাচারের নিপীড়ন, নির্যাতন আর হত্যা। কেন্দ্রীয় শহীদ মিনারের বেদিতে মূকাভিনয় ফুটিয়ে তোলা হয় ৩৬ জুলাইয়ের প্রেক্ষাপট। স্মরণ করা হয় হাজারো নিহত আর অর্ধলক্ষাধিক আহতদের। পুরো জুলাই ও আগস্টের প্রথম ধাপে ছাত্র জনতার আন্দোলনে নিহত ও আহতদের স্মরণে বিএনপি আয়োজন করে এই স্মরণ সভার। যুক্ত হন শহীদ ও হতাহতের পরিবারের সদস্যরা। বক্তব্যে তুলে ধরেন তাদের নিদারুণ কষ্টের কথা। আমার ছেলের জানি যে চোখ হারাইছে, আমার ছেলের জানি বিচার চাই। তারে নিয়ে কোনি আছে না মরছে আমার সংসার, আর কেন আমি উপযুক্ত বিচার আপনাদের কাছে চাই। বক্তব্য রাখেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষের পাশাপাশি সরকার পতনের এক দফার আন্দোলনে শরিক দলের নেতারা। একই সুরে আওয়াজ তোলেন, গণহত্যাকারীদের মুখোমুখি করতে হবে বিচারের। স্বপ্ন দেখেন নতুন বাংলাদেশ গড়ে তোলার। আজকে আওয়ামী লীগ যেই ক্যারেক্টার, যেই চারিত্রিক বৈশিষ্ট্য চলে আসছে, আওয়ামী লীগ কোনো মানুষের দল হতে পারে না। যদি আমরা গণহত্যা 16 বছরের হত্যাযজ্ঞের যদি বিচার করতে না পারি, গণ অভ্যুত্থানে যে বিজয়, সেই বিজয়কে কোনোভাবেই আমরা
ধরে রাখতে পারবো না। যারা এই দেশের সৈনিক, তারা আমাদের দেশের গার্মেন্টস শ্রমিক, তারা আমাদের প্রবাসী শ্রমিক, আমাদের কিষানি, তাদের জীবনে কোনো পরিবর্তন না হয় তাহলে সত্যিকার অর্থে এই দেশ স্বাধীন হবে না। বৃষ্টি ভেজা বিকেলের অনুষ্ঠান বাধ্য হয়ে করতে হয় সংক্ষিপ্ত। প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, দেশ দ্বিতীয়বার স্বাধীন হলেও বিভক্তি সৃষ্টিতে এখনও ষড়যন্ত্র চলছে। গোপালগঞ্জে আওয়ামী লীগের হামলার প্রতিবাদ জানিয়ে মির্জা ফখরুল আঘাত প্রতিহতের ঘোষণা দেন। সমস্ত প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করবার জন্য আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করব। পরিষ্কার বোঝা যাচ্ছে যে তারা এখনো আবার হায়নার মতো লুকিয়ে আছে, যে কোনো সময় তারা আক্রমণ করবে। সেই আক্রমণকে আমাদের প্রতিহত করতে হবে। চক্রান্তের মধ্য দিয়ে আমাদেরকে কেউ যেন আপনার বিপথে নিয়ে যেতে না পারে। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে জনগণের প্রত্যাশার কথা তুলে ধরে বিএনপি মহাসচিব বলেন, সত্যিকার সংস্কার করে অর্থবহ ও নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা গড়ে তুলবেন তারা। জনগণ এই প্রত্যাশা করে যে এই সরকার তাদের এমন একটা গণতান্ত্রিক ব্যবস্থা, একটা প্লেইং ফিল্ড তৈরি করে দেবে। গণতন্ত্রের প্রতিষ্ঠানগুলোকে আবার তারা সংস্কার করে এমন একটা জায়গায় আনবে যেখানে সত্যিকার অর্থেই একটা অর্থবহ নির্বাচনের মধ্য দিয়ে, নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে আমরা একটা গণতান্ত্রিক রাষ্ট্র, গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠা করতে পারি। মানুষের জন্য কাজ করতে সবাইকে আবারও ঐক্যবদ্ধ হওয়ারও আহ্বান জানান বিএনপি মহাসচিব। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। অন্তর্বর্তী সরকারের সঙ্গে আলোচনায় ঢাকায় এসেছেন মার্কিন উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের সদস্যরা। নেতৃত্বে আছেন যুক্তরাষ্ট্রের রাজস্ব কর্মকর্তা ব্রেন্ট নেইম্যান। দিল্লি সফর শেষে বিকেলে তাদের সঙ্গে যোগ দেন দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু। ভূ রাজনৈতিক প্রেক্ষাপট ও দেশের বর্তমান পরিস্থিতি বিবেচনায় সফরটি বেশ গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা। অন্তর্বর্তী সরকার গঠনের পর মার্কিন প্রতিনিধি দলের প্রথম ঢাকা সফর। শনিবার সকালে মার্কিন অর্থ দফতরের সহকারী আন্ডার সেক্রেটারি ব্রেন্ট নেইম্যানের নেতৃত্বে উচ্চ পর্যায়ের 5 সদস্যের একটি দল এসেছেন। দুপুর 3টার পর দিল্লি সফর শেষে ইন্ডিয়া এয়ারলাইন্সের একটি বিমানে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু। ভূ রাজনৈতিক প্রেক্ষাপট ও বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতিতে সফরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক ও উন্নয়নমূলক সম্পর্ক জোরদারে গুরুত্ব দেবে ওয়াশিংটন। এছাড়া বাংলাদেশের বর্তমান সংকট উত্তরণের চাহিদাগুলো জানতে চাইবে প্রতিনিধি দল। একই সঙ্গে বিষয়গুলোতে সামনের দিকে কিভাবে সহযোগিতা করা যায় তা নিয়েও আলোচনা হবে। যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের সদস্যরা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস, পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন সহ একাধিক উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। বিশ্লেষকরা বলছেন, অভ্যন্তরীণ আর্থিক ও প্রাতিষ্ঠানিক সংস্কার করে গণতান্ত্রিক সরকারের কাছে দায়িত্ব হস্তান্তরে সহযোগী হতে পারে মার্কিন যুক্তরাষ্ট্র। আমাদের অর্থনৈতিক এই সংকট থেকে বেরোবার জন্য বাইরে পৃথিবীর সহায়তা চাই, সেটা দ্বিপাক্ষিকভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে সহায়তা চাই, বহুপাক্ষিক ব্যবস্থা থেকে সহায়তা চাই, যেখানে মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের সহায়তা করতে পারে। তো সেই প্রেক্ষাপটে এটা খুবই একটা আমার কাছে গুরুত্বপূর্ণ একটা সফর বলে মনে করছি। সফরে অভ্যন্তরীণ সংস্কারের পাশাপাশি ভূ রাজনৈতিক অবস্থান নিয়েও আলোচনা হতে পারে। সে বিবেচনায় প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক ও আঞ্চলিক সহযোগিতা বিষয়গুলো নিয়ে আলোচনায় বাংলাদেশকে গুরুত্ব দেওয়ার পরামর্শ বিশ্লেষকদের। তাদের যে ভূ রাজনৈতিক পরিকল্পনা বা তাদের যে ইন্ডো প্যাসিফিক স্ট্র্যাটেজি আছে, সেখানে আমরা আমাদের মতো করে আমাদের প্রয়োজন অনুযায়ী আমরা তাদের সাথে অংশীদার হতে পারব। তো কাজে এখানে দুটোই আমার কাছে আবারও মনে হয় যে সম্পূরক ভূমিকা হিসেবে পালন করতে পারে। কাজেই তারা আমাদের প্রয়োজন আমাদের অভ্যন্তরীণ সংস্কার, তাদের প্রয়োজন ভূ রাজনৈতিক ক্ষেত্রে বাংলাদেশের তাদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখা। দুটোই করা সম্ভব বলে আমি। সরকারের উচ্চ পর্যায়ে বৈঠকের পাশাপাশি সফরে রাজনৈতিক দলের সঙ্গেও বৈঠক করতে পারে মার্কিন প্রতিনিধি দল। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। ধর্মীয় সাংস্কৃতিক স্থাপনা ও মাজারে হামলায় জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়। দুপুরে প্রেস উইং থেকে পাঠানো বিবৃতিতে বলা হয়, গত কয়েকদিন ধরে দেশের সুফি মাজারগুলোতে দুর্বৃত্তের হামলার বিষয়টি সরকারের নজরে এসেছে। এসব হামলায় জড়িতদের অতি দ্রুত আইনের আওতায় আনা হবে। বিবৃতিতে আরও বলা হয়, যে কোনো বিদ্বেষপূর্ণ বক্তব্য ও হামলার নিন্দা জানায় অন্তর্বর্তীকালীন সরকার। পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিতে আইন শৃঙ্খলা বাহিনীকেও নির্দেশ দেওয়া হয়েছে বলেও উল্লেখ করা হয়েছে বিবৃতিতে।
দেশের মানুষ সীমান্তে ফেলানির মতো আর কাউকে ঝুলে থাকতে দেখতে চায় না বলে মন্তব্য করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক সার্জিস আলম। ছাত্র জনতার মতামতের ভিত্তিতে আগামীর বাংলাদেশের পররাষ্ট্রনীতি হওয়া উচিত বলে মনে করেন তিনি। বিকেলে ঠাকুরগাঁও শহরের বড় মাঠে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মতবিনিময় সভায় তিনি কথা বলেন। অনুষ্ঠানে 13 জন প্রতিনিধি সহ স্থানীয় ছাত্র জনতা অংশ নেয়। প্রতিটি সরকারি অফিসে দালাল ছাড়া কাজ হয় না, এই সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে বলেও জানান সার্জিস আলম। নতুন প্রজন্মকে যে 1976 সাল পর্যন্ত পুনরায় অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ তোলে। আমাদের জায়গা থেকে স্পষ্ট বার্তা, আমাদের চারপাশে সীমান্ত রয়েছে, এই সীমান্তে আমার একজন নিরপরাধ ভাই বোনকে আমরা আর ওই ফেলানির মতো ঝুলে থাকতে দেখতে চাই না। যদি আজকের পর থেকে এমন কোনো ঘটনা ঘটে, হয় তার উপযুক্ত বিচার করা হবে, তাহলে বাংলাদেশের ছাত্র জনতা বিজেপি থেকে শুরু করে যারা যারা সম্ভব তারা সকলে মিলে কিভাবে আমাদের ওই রাষ্ট্রগুলোকে জবাব দিতে হয় সেটি আমাদেরকে একসাথে আবার দেখিয়ে দিতে হবে। কয়েকদিনের ভারী বৃষ্টিতে আজও ডুবে আছে কক্সবাজার। বসতি, সরকারি বেসরকারি স্থাপনা ও রাস্তাঘাট থেকে এখনো নামেনি পানি। নিরাপদ আশ্রয়ের খোঁজে স্থানীয়রা মাইকিং করে ভুক্তভোগীদের উদ্ধার কার্যক্রম চালাচ্ছে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন। এদিকে বঙ্গোপসাগরে ট্রলার ডুবির ঘটনায় ইনানি সৈকত থেকে 3 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। টানা ভারী বর্ষণ যা কক্সবাজারে অতীতের সব রেকর্ড ছাড়িয়েছে। 2 দিন ধরে পানিতে ডুবে আছে রাস্তাঘাট, ঘরবাড়ি। রান্না বাড়া তো করে খাইতে পারতেছি না, এখন ওখানে হোটেলতে আইনে খাইতে হচ্ছে। রাতের বেলা ঘুমোতে পারি নাই, এখানে মানে খাটের উপর দিকে চলে গেছে পানি। এদিকে কক্সবাজার শহরের নিম্নাঞ্চল পৌরসভার 1 নম্বর ওয়ার্ড, এই ওয়ার্ডের বেশিরভাগ বাড়ির মানুষ পানিবন্দী। নিরাপদ আশ্রয়ের খোঁজে ছুটছেন তারা। এখন ছোট বাচ্চা লোক কি করছেন ভাই, এ কারণে অনর মানে কি গছ সারি দিয়ে আর তো না আয়োজন বুঝছি পানি উড়ালে গিয়ে একটা গরম মাঝে পানি দূরে থাকি না পারে এখন বরাবর। স্বেচ্ছাসেবী সংগঠনগুলো জানিয়েছে মাইকিং এর পাশাপাশি পানিবন্দী মানুষজনকে উদ্ধার কার্যক্রম চালানো হচ্ছে। আশেপাশে যারা জনগোষ্ঠী আছে, যারা এখন শঙ্কায় আছে, তাদেরকে নিরাপদ আশ্রয়স্থানে যাওয়ার জন্য বলা হয়েছে। এদিকে বৈরী আবহাওয়ায় সৈকতের নাজিরা টেক পয়েন্ট থেকে এক জেলের মরদেহ উদ্ধার করেছে লাইফগার্ড সংস্থা। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। জনপদের সময় আরও থাকছে। ফুটবল ফেডারেশনে অবসান হচ্ছে কাজী সালাউদ্দিন যুগের। 26 অক্টোবরের বাফুফে নির্বাচনে অংশ নেবেন না বর্তমান সভাপতি, সংবাদ সম্মেলনে জানালেন নিজেই। দেশ গড়ায় হিন্দু মুসলিম সহ সর্বস্তরের গণমানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। দুপুরে বরিশালের আগুইলঝড়ায় 9 দফা দাবিতে বিএইচপি একাডেমি মাঠে সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেন, দেশ ও জাতির ক্রান্তি লগ্নে বিগত দিনের সকল আন্দোলন সংগ্রামে সক্রিয় অংশগ্রহণ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। বলেন, দলটি ন্যায়ের পক্ষে সর্বদা সোচ্চার ছিল, আছে এবং থাকবে। সরবরাহ সংকট কাটিয়ে দেশের সবচেয়ে বড় পাইকারি বাজার খাতুনগঞ্জে স্বাভাবিক হতে শুরু করেছে ভোগ্যপণ্যের যোগান। এতে অধিকাংশ আমদানি পণ্যের দাম নিম্নমুখী, তবে এখনও বেচা কেনা কম বলে দাবি ব্যবসায়ীদের। অনেক বিশ্বাসের ক্যামেরায় ফেরদৌস লিপির রিপোর্ট। দেশের বিভিন্ন অঞ্চলে উৎপাদিত ভোগ্যপণ্যের সঙ্গে সমুদ্র ও স্থলবন্দর থেকে আমদানি হওয়া পণ্য বোঝায় সারি সারি ট্রাক, কাভার্ড ভ্যান। চলছে লোড আনলোডিং, মোকামগুলো ভর্তি বস্তায়। এমন কর্মচাঞ্চল্য দেশের সবচেয়ে বড় পাইকারি বাজার খাতুনগঞ্জে। গত জুলাই আগস্টে রাজনৈতিক পট পরিবর্তন আর এরপরে বন্যার বিধ্বস্ততা কাটিয়ে নিত্যপণ্যের সরবরাহ স্বাভাবিক হতে শুরু করেছে দেশের এই বড় পাইকারি বাজারে। গত এক সপ্তাহের চেয়ে দাম নিম্নমুখী বেশ কিছু ভোগ্যপণ্যের, তবে এখনো তুলনামূলক চড়া দামের কারণে পাইকারিতে বেচাকেনা জমজমাট নয় বলে দাবি ব্যবসায়ীদের। বেচা বিক্রি কম, মাল থাকা সত্ত্বেও মানুষ কিনতে পারতেছে না। যেখানে আমরা সারাদিনে 50 বস্তা বা 100 বস্তা পর্যন্ত বিক্রির টার্গেট থাকে, সেখানে দাম কমলে বরঞ্চ সেটা 10 বস্তা আসে যায়। বিভিন্ন ধরনের সমস্যা ছিল, এখন কিছুটা কেটে উঠতে পারতেছি ইনশাল্লাহ। আশা করি আরও স্বাভাবিক হবে, অন্য দাম স্থিতিশীল চলে আসবে।
আলু পেঁয়াজের আমদানি শুল্ক কমানোয় বাজারে সরবরাহ বেড়েছে, সেই সঙ্গে দাম কমেছে এই দুটি পণ্যের। এছাড়া কমতির দিকে রসুন ও আদার দামও। বন্যা দুর্গত এলাকার জন্য সবাই কিনে নিছে, বাজারে মাল ছিল না, এখন যেহেতু আবার মাল আসছে আবার বাজারটা কমে গেছে। ইন্ডিয়ান পেঁয়াজটা কম আসতেছে, কম বলতে মানে দৈনিক আপনার এখানে 2-3 গাড়ি করে ঢুকে। এদিকে ডিউ অর্ডারের বিপরীতে মিলগুলো থেকে 2-1 দিনের মধ্যে তেল ও চিনির সরবরাহ পাচ্ছেন ব্যবসায়ীরা। ফলে বাজারে এই দুটি পণ্যের সরবরাহ স্বাভাবিক। তবে এক সপ্তাহের ব্যবধানে চিনির দাম কমলেও সব ধরনের ভোজ্য তেলের দাম মণপ্রতি 50 থেকে 60 টাকা পর্যন্ত বেড়েছে। চিনি বাজার কমতির দিকে, গতকাল থেকে আজকে চিনি বাজার মনের উপর 40 টাকা দর কমে গেছে। স্বাভাবিক সময়ে খাতুনগঞ্জে প্রতিদিন গড়ে 400 থেকে 500 পণ্যবাহী ট্রাক আসা যাওয়া করে। গেল এক মাসে নানা সংকট কাটিয়ে দেশের সবচেয়ে বড় পাইকারি বাজার খাতুনগঞ্জে ভোগ্যপণ্যের সরবরাহ বেড়েছে। ফলে দরদামে কিছুটা প্রভাব পড়তে শুরু করেছে, তবে এখনও নিয়ন্ত্রণে আসেনি নিত্যপণ্যের। এক্ষেত্রে সাধারণ মানুষের দাবি সরকারের কঠোর পদক্ষেপ নেয়ার। চট্টগ্রামের খাতুনগঞ্জ থেকে ফেরদৌস লিপি, সময় সংবাদ। পেঁয়াজ রপ্তানিতে সর্বনিম্ন $550 মূল্যের শর্ত প্রত্যাহার করেছে ভারত সরকার। একই সঙ্গে 40% শুল্ক কমিয়ে 20% নির্ধারণ করেছে দেশটি। শুক্রবার ভারতের বৈদেশিক বাণিজ্য সংস্থার মহাপরিচালক সন্তোষ কুমার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে পেঁয়াজ রপ্তানিতে শুল্ক প্রত্যাহার করা হয়। মূল্য শর্ত প্রত্যাহার ও শুল্ক কমানোর কারণে বাংলাদেশে পেঁয়াজের আমদানি বাড়ার পাশাপাশি দাম কমতে পারে বলে আশা করছেন ব্যবসায়ীরা। অভ্যন্তরীণ বাজারে সংকট ও মূল্য বৃদ্ধির অজুহাত দেখিয়ে গত বছরের ডিসেম্বর থেকে পেঁয়াজ রপ্তানি বন্ধ রেখেছিল ভারত। পরে চলতি বছরের মে মাসে সেই নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিলেও রপ্তানি নিরুৎসাহিত করতে 40% শুল্ক আরোপ করে দেশটির সরকার। এরপরই ভারত থেকে দেশে পেঁয়াজ আমদানি অনিয়মিত হয়ে পড়ে। খেলার খবর অবশেষে বাংলাদেশ ফুটবল ফেডারেশনে অবসান হচ্ছে কাজী সালাউদ্দিন যুগের। আসন্ন 26 অক্টোবর অনুষ্ঠেয় বাফুফে নির্বাচনে তিনি অংশ নেবেন না বলে এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন। কোনো চাপে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন কিনা সে প্রশ্ন করা হলেও তা এড়িয়ে গেছেন কৌশলে। ভালো ফুটবলার হলেই যে ভালো সংগঠক হওয়া যায় না, সেটা যেন আরও একবার প্রমাণ করলেন কাজী সালাউদ্দিন। মাঠের পাঠ চুকিয়ে বাংলাদেশ ফুটবলের সর্বোচ্চ পদে 2008 সালে সালাউদ্দিন যখন এলেন, তখন তার কাছে ছিল পাহাড় সমান প্রত্যাশা। দেশের ফুটবলকে এগিয়ে নেয়ার কাণ্ডারি হিসেবে তাকেই ভাবা হয়েছিল, কিন্তু মাঠের সালাউদ্দিন জায়গা করে নিতে পারেননি সমর্থকদের হৃদয়ে। পাইপলাইনে ফুটবলার তুলে আনায় ব্যর্থতা সহ নানা অনিয়মের অভিযোগ উঠতে থাকে সালাউদ্দিনের বিরুদ্ধে। তবে বহাল তবিয়তে নিজের চেয়ারটা ঠিকই আঁকড়ে ধরে রাখেন তিনি। তার কাছের মানুষদের নিয়ে বাফুফে ভবন হয়ে ওঠে দুর্নীতির আখড়া। তবে গেল 5 আগস্ট ফ্যাসিস্ট সরকারের পতনের পরই বদলে যায় পাশারদান। হাসিনার বিদায়ের পর সালাউদ্দিন হটাও আন্দোলনে নামেন সাবেক ফুটবলাররা। তাদের সঙ্গে বিক্ষোভে অংশ নেন সমর্থকদের একাধিক সংগঠন। এরপরও পঞ্চম মেয়াদে নির্বাচনে অংশ নেয়ার বিষয়ে অনড় ছিলেন সালাউদ্দিন। ফিফার কাছে বাফুফে অনুরোধ করে নির্বাচন পিছিয়ে দিতে, তবে সে অনুরোধে সাড়া দেয়নি ফিফা, যা স্পষ্ট করে জানায় ফুটবল ফেডারেশনকে। এরপরেই নির্বাচন থেকে সরে যাওয়ার ঘোষণা দিলেন কাজী সালাউদ্দিন। ইলেকশন কোনোভাবে একদিনও পিছানো যাবে না, এটা ফিফা ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছে। আমি 4 টার্ম আপনাদের সাথে ছিলাম। আই কনসিডার মাইসেলফ টু বি ভেরি লাকি যে এই সুযোগ আমার জীবনে আসছে। তো এখন যে কামিং ইলেকশন আসতেছে 26 অক্টোবরে, এই ইলেকশনে আমি কন্টেস্ট করব না। তবে কোনো চাপে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন কিনা সে প্রশ্নে কোনো উত্তর দেননি সাবেক এই ফুটবলার। কৌশলে এড়িয়ে গেছেন সে প্রশ্ন। আন্ডারস্ট্যান্ডিং মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে, এটা হইতেই পারে। সো আই হ্যাভ নাথিং ইন মাই হার্ট। আশা করবো আপনারা মনে কিছু রাখবেন না। 2008 থেকে 2024 দীর্ঘ 16 বছর দেশের ফুটবলের সর্বোচ্চ চেয়ারে থাকলেও সফলতার চেয়ে ব্যর্থতার পাল্লাই ভারী সালাউদ্দিনের। নারী ফুটবল এ সময় দক্ষিণ এশিয়ায় ভালো অবস্থানে গেলেও জাতীয় দল পারেনি প্রত্যাশা পূরণ করতে। একই সঙ্গে ফুটবল ফেডারেশন কলঙ্কিত হয়েছে দুর্নীতির কারণে। তাজিন খন্দকার, সময় সংবাদ, ঢাকা। জনপদের সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। কাল থেকে সব পোশাক কারখানা খোলা, বিশৃঙ্খলা হলে মালিক বন্ধ রাখতে পারবেন, হুঁশিয়ারি বিজিএমই এর। শিল্প ধ্বংসের ষড়যন্ত্র দেখছেন উপদেষ্টারা, ন্যায্য দাবি মানার আশ্বাস। স্বচ্ছ প্রক্রিয়ায় নিরপেক্ষ ব্যক্তিকে ইসিতে নিয়োগের প্রস্তাব, রাজনীতিক ও সুশীল সমাজের আওয়ামী লীগকে ছাড়াও গ্রহণযোগ্য হবে ভোট, বললেন সংস্কার কমিশন প্রধান।
এবং বৃষ্টি মাথায় নিয়ে শহীদ মিনারে বিএনপির স্মরণ সভা। ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার আহ্বান। গোপালগঞ্জে স্বেচ্ছাসেবক দল নেতাকে হত্যার প্রতিবাদে বিভিন্ন স্থানে বিক্ষোভ। এই ছিল জনপদের সময়ের সঙ্গে থাকুন সময়ের।